ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম লেখা থাকে যাদের জীবন ও কর্মকে কোনো একটিমাত্র রঙে কিংবা সরল কোনো সমীকরণে বিচার করা যায় না। ফিল্ড মার্শাল আইয়ুব খান ঠিক তেমনই এক চরিত্র। পাকিস্তানের প্রথম সামরিক শাসক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী অথচ চূড়ান্ত বিতর্কিত এক রাষ্ট্রনায়ক। একদল ঐতিহাসিক ও পশ্চিমা বিশ্লেষকের চোখে তিনি ছিলেন এক আধুনিক রূপকার। একটি সদ্য স্বাধীন, ভঙ্গুর ও বিশৃঙ্খল রাষ্ট্রকে তিনি সামরিক শৃঙ্খলায় বেঁধেছিলেন, উপহার দিয়েছিলেন উন্নয়নের দশক, গড়ে তুলেছিলেন চোখ ধাঁধানো অবকাঠামো আর শক্তিশালী এক অর্থনীতি। কিন্তু ঠিক মুদ্রার উল্টো পিঠে দাঁড়ালে ইতিহাস আমাদের দেখায় এক ভিন্ন এবং নির্মম সত্য। আরেক দল বিশ্লেষক এবং শোষিত মানুষের কাছে তিনি ছিলেন এমন এক স্বৈরশাসক যিনি ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রের গলা টিপে ধরেছিলেন। তার শাসনামলেই রচিত হয়েছিল চরম অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্যের সেই ভয়াবহ কালো অধ্যায়, যার বুকে বোনা হয়েছিল 1971 সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং একটি রাষ্ট্রের খণ্ডিত হওয়ার অনিবার্য বীজ। কে ছিলেন এই আইয়ুব খান? হরিপুরের এক রুক্ষ পাহাড়ি গ্রামের সাধারণ কিশোর থেকে ব্রিটিশ সামরিক কাঠামোর কঠোর শৃঙ্খলায় বেড়ে ওঠা এক সেনা কর্মকর্তা এবং সেখান থেকে রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার এই যাত্রাটি কেমন ছিল? 1965 সালের যুদ্ধে কেন তিনি জড়িয়েছিলেন? আর কেনই বা এক দশক ধরে প্রবল প্রতাপে দেশ চালানোর পর 1969 সালের উত্তাল গণজাগরণের স্রোতে তাকে চরম অপমান নিয়ে বিদায় নিতে হয়েছিল? বইকথা কয়ের আজকের এই অডিও ডকুমেন্টারিতে আমরা কোনো আবেগ বা একপাক্ষিক বিচারের আশ্রয় নিব না। আমরা হাঁটব কেবল নির্ভুল তথ্য, কৌশলগত বিশ্লেষণ এবং ইতিহাসের নিরপেক্ষ প্রামাণ্য দলিলের পথে। আমরা বিশ্লেষণ করব একজন রাষ্ট্রনায়কের মনস্তত্ত্ব, তার ক্ষমতার দম্ভ, তার নেপথ্যের হিসাব নিকাশ এবং চূড়ান্ত পতনের এক শ্বাসরুদ্ধকর আখ্যান। ইতিহাসের এক নির্মোহ ও রোমাঞ্চকর যাত্রায় আপনাকে স্বাগতম। চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। ফিল্ড মার্শাল আইয়ুব খান, উত্থান ও পতনের বস্তুনিষ্ঠ ইতিহাস। অধ্যায় 1, উত্থানের পূর্বরাগ, এক সৈনিকের জন্ম ও বেড়ে ওঠা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের জীবন ও কর্মপন্থা শুধু একটি দেশের নয়, বরং সমগ্র অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্র এবং রাষ্ট্রীয় কাঠামোর গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। ফিল্ড মার্শাল আইয়ুব খান এমনই এক ঐতিহাসিক চরিত্র। পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে তিনি একটি নবীন রাষ্ট্রের রাজনৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দিয়েছিলেন। আইয়ুব খানকে কেবল একজন সামরিক একনায়ক হিসেবে মূল্যায়ন করা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অসম্পূর্ণ, বরং তাকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে সেই ঔপনিবেশিক কাঠামো এবং সামরিক ঐতিহ্যের দিকে, যা তার মনস্তত্ত্ব ও রাষ্ট্র পরিচালনার দর্শনকে গড়ে তুলেছিল। 1907 সালের 14 মে ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বর্তমান খাইবার পাখতুনখোয়া হরিপুর জেলার অন্তর্গত রেহানা নামক একটি প্রত্যন্ত ও রুক্ষ পাহাড়ি গ্রামে আইয়ুব খানের জন্ম। তার পরিবার ছিল পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্গত তারিন উপজাতির। এই অঞ্চলের মানুষের জীবনের সামরিক পেশা এবং যুদ্ধবিদ্যা ছিল একটি স্বাভাবিক ও সম্মানজনক জীবিকা। আইয়ুব খানের পিতা মীর দাদ খান ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন রিসালদার মেজর। একজন অশ্বারোহী সেনানী হিসেবে পিতার কঠোর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং ব্রিটিশ সামরিক কাঠামোর প্রতি আনুগত্য কিশোর আইয়ুবের মনে গভীর প্রভাব ফেলেছিল। পরিবারের এই সামরিক আবহই মূলত তাকে শিখিয়েছিল যে কোনো বিশৃঙ্খলা বা সংকটের একমাত্র সমাধান হলো কঠোর শৃঙ্খলা এবং সুনির্দিষ্ট চেইন অফ কমান্ড। আইয়ুব খানের প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ গ্রাম রেহানা এবং পার্শ্ববর্তী সরাই সালে ও হরিপুরের স্কুলে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি মেধাবী হলেও তার মধ্যে শুরু থেকেই এক ধরনের কাঠামোগত নিয়মের প্রতি ঝোঁক ছিল। উচ্চশিক্ষার জন্য তাকে পাঠানো হয় ব্রিটিশ ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। আলিগড় তখন ছিল উপমহাদেশের মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণের মূল কেন্দ্র। তবে আইয়ুব খান আলিগড়ের উত্তাল ছাত্র রাজনীতি বা আবেগপ্রবণ রাজনৈতিক বিতর্কে নিজেকে খুব একটা যুক্ত করেননি, বরং সেখানে তিনি রাজনীতি থেকে একটি মানসিক দূরত্ব বজায় রেখেছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার কোলাহল, তর্ক বিতর্ক এবং রাজনৈতিক মতাদর্শের সংঘাত তার কাছে সময়ক্ষেপণ এবং বিশৃঙ্খলার নামান্তর বলে মনে হতো। এই দৃষ্টিভঙ্গি তার পরবর্তী জীবনের রাষ্ট্রনায়ক হিসেবে গৃহীত নীতিগুলোর একটি মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। আলিগড়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। তার আগেই 1926 সালে
মাত্র ১৯ বছর বয়সে তিনি রয়্যাল মিলিটারি কলেজ স্যান্ডহার্স্টে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। ব্রিটিশ সাম্রাজ্যের সামরিক কর্মকর্তাদের গড়ে তোলার এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাটানোর সময়টি আইয়ুব খানের জীবন ও মননে সবচেয়ে সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল। স্যান্ডহার্স্ট কেবল তাকে যুদ্ধবিদ্যা শেখায়নি, বরং তাকে একজন অফিসার এবং জেন্টলম্যান হিসেবে গড়ে তুলেছিল। সেখানে তিনি ব্রিটিশ সামরিক অভিজাততন্ত্রের মূল্যবোধ, পোশাক পরিচ্ছদ, আদব কায়দা এবং প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের ধারণা আত্মস্থ করেন। স্যান্ডহার্স্ট থেকে পাওয়া এই শিক্ষাই তাকে পরবর্তীতে সাধারণ জনগণের আবেগ এবং রাজনৈতিক নেতাদের প্রতি এক ধরনের অবজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করতে সাহায্য করেছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে একমাত্র সুশৃঙ্খল সামরিক বাহিনী একটি দেশ বা সমাজকে সঠিক পথে পরিচালিত করার যোগ্যতা রাখে। ১৯২৮ সালে স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ শেষে আইয়ুব খান ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং ১৪তম পাঞ্জাব রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে যোগ দেন। তার সামরিক জীবনের শুরুর দিকটা কেটেছিল মূলত উত্তর পশ্চিম সীমান্তের রুক্ষ ও বিপজ্জনক এলাকাগুলোতে। সেখানে বিভিন্ন উপজাতীয় বিদ্রোহ দমন এবং সীমান্ত পাহারার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন। এই সময়কালে তিনি প্রশাসনিক দক্ষতা এবং লজিস্টিক বা রসদ সরবরাহের জটিলতাগুলো গভীরভাবে আয়ত্ত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আইয়ুব খানের সামরিক ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয়। ১৯৪৪ সালে তাকে বার্মা বর্তমানের মিয়ানমার ফ্রন্টে পাঠানো হয়। সেখানে তিনি ১৪তম পাঞ্জাব রেজিমেন্টের হয়ে জাপানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেন। সামরিক ইতিহাসবিদদের মতে আইয়ুব খান রণক্ষেত্রে খুব অসাধারণ বা চমকপ্রদ কোনো কৌশলবিদ ছিলেন না, তবে তিনি ছিলেন অত্যন্ত ধীরস্থির, বাস্তববাদী এবং একজন নির্ভরযোগ্য প্রশাসক। যুদ্ধের ভয়াবহতা, রসদ সরবরাহের সংকট এবং সেনা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা তাকে সাংগঠনিকভাবে আরও দক্ষ করে তোলে। বিশ্বযুদ্ধের এই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছিল যে সঠিক পরিকল্পনা এবং প্রশাসনিক কাঠামো ছাড়া কোনো যুদ্ধ বা রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। ১৯৪৭ সালের দেশভাগ এবং ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইয়ুব খানের জীবনে একটি বড় বাঁকবদল হিসেবে আবির্ভূত হয়। ভারত বিভক্তির সময় পাঞ্জাবে হিন্দু, মুসলিম ও শিখদের মধ্যে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় তা নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকার পাঞ্জাব বাউন্ডারি ফোর্স গঠন করেছিল। মেজর জেনারেল পিট রিসের অধীনে আইয়ুব খান এই বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের অস্পষ্টতা এবং কাঠামোগত দুর্বলতার কারণে এই বাহিনী দাঙ্গা ও গণহত্যা থামাতে চরমভাবে ব্যর্থ হয়। চোখের সামনে লাখ লাখ মানুষের মৃত্যু, উদ্বাস্ত স্রোত এবং সীমাহীন মানবিক বিপর্যয় আইয়ুব খানকে গভীরভাবে নাড়া দেয়। এই ঘটনা রাজনৈতিক নেতাদের প্রতি তার আস্থাহীনতা আরও বাড়িয়ে তোলে। তিনি মনে করতে শুরু করেন যে রাজনীতিকরা কেবল টেবিলে বসে মানচিত্র ভাগ করতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্তের কারণে সৃষ্ট বিপর্যয় সামাল দেওয়ার সক্ষমতা তাদের নেই। শেষ পর্যন্ত সামরিক বাহিনীকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হয়। পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর আইয়ুব খান নতুন এই দেশের সেনাবাহিনীতে যোগ দেন। পাকিস্তানের শুরুটাই ছিল অত্যন্ত ভঙ্গুর, একটি ভৌগোলিক অখণ্ডতাবিহীন রাষ্ট্র যার দুই অংশ, পূর্ব ও পশ্চিম পাকিস্তান, হাজার মাইলের ভারতীয় ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন। সদ্য স্বাধীন দেশটির না ছিল সুসংগঠিত অর্থনীতি, না ছিল প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। ১৯৪৭ সালের সেই উত্তাল সময়ে যখন বেসামরিক প্রশাসন প্রায় অকার্যকর এবং রাজনৈতিক নেতারা ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, তখন সামরিক বাহিনী ধীরে ধীরে পাকিস্তানের সবচেয়ে সুসংগঠিত এবং ক্ষমতাশালী প্রতিষ্ঠানে পরিণত হতে শুরু করে। আর ঠিক সেই সময়ের প্রেক্ষাপটেই ব্রিটিশ সামরিক মূল্যবোধে দীক্ষিত, শৃঙ্খলার প্রতি আস্থাশীল এবং রাজনীতিকদের প্রতি বীতশ্রদ্ধ একজন অফিসার হিসেবে আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুর দিকে নিজের যাত্রা শুরু করেন। দেশভাগের এই রক্তাক্ত অধ্যায় এবং একটি নবীন রাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীলতা মূলত আইয়ুব খানের মনে এই বদ্ধমূল ধারণার জন্ম দেয় যে দেশপ্রেম মানেই রাজনৈতিক নেতাদের অনুসরণ করা নয়, বরং রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তার এই ব্যক্তিগত দর্শনই পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি এবং সামরিক বেসামরিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল। অধ্যায় ২: সামরিক বাহিনীতে উত্থান এবং ক্ষমতার অলিন্দে প্রবেশ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর এর যাত্রাপথ মসৃণ ছিল না। নতুন এই রাষ্ট্রটি শুরু থেকেই নানাবিধ কাঠামোগত, রাজনৈতিক এবং প্রশাসনিক সংকটে জর্জরিত ছিল। রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার ১৯৪৮ সালে আকস্মিক মৃত্যু এবং ১৯৫১ সালে প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা ও বিশৃঙ্খলা তৈরি হয়।
রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব, একটি গ্রহণযোগ্য সংবিধান প্রণয়নে ক্রমাগত ব্যর্থতা এবং প্রদেশগুলোর মধ্যকার ক্রমবর্ধমান অবিশ্বাস নবীন রাষ্ট্রটিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। ঠিক এমন একটি টালমাটাল রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক বাহিনী ধীরে ধীরে রাষ্ট্রের সবচেয়ে সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে এবং এই উত্থানের কেন্দ্রবিন্দুতে ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। স্বাধীনতার পরপরই আইয়ুব খানকে পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ সেখানে জেনারেল অফিসার কমান্ডিং জিওসি হিসেবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়। এই সময়কালটি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কেন্দ্র প্রদেশ সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছিল। পূর্ব পাকিস্তানে দায়িত্ব পালনকালে আইয়ুব খান বাঙালি রাজনৈতিক নেতাদের কার্যকলাপ কাছ থেকে পর্যবেক্ষণ করেন। তৎকালীন অনেক পশ্চিম পাকিস্তানি সামরিক ও বেসামরিক আমলার মতো আইয়ুব খানের দৃষ্টিভঙ্গিতেও এক ধরনের মনস্তাত্ত্বিক পক্ষপাত ছিল। ঐতিহাসিকদের মতে ব্রিটিশ সামরিক কাঠামোর কঠোর শৃঙ্খলায় বেড়ে ওঠা আইয়ুব খান পূর্ব পাকিস্তানের নেতাদের আবেগপ্রবণ রাজনীতি, ঘন ঘন আন্দোলন এবং তর্ক বিতর্ককে রাষ্ট্রীয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করতেন। তার আত্মজীবনী এবং পরবর্তী পদক্ষেপগুলো থেকে প্রতীয়মান হয় যে তিনি বাঙালি রাজনীতিকদের প্রশাসনিকভাবে অদক্ষ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করতেন। এই সময়কার অভিজ্ঞতাই মূলত তার মনে এই ধারণার জন্ম দেয় যে শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছাড়া পাকিস্তানের মতো একটি বৈচিত্র্যময় রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব নয়। 1951 সাল আইয়ুব খানের সামরিক ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁকবদল হিসেবে চিহ্নিত। এই বছর পাকিস্তানের প্রথম দেশীয় সেনাপ্রধান কমান্ডার ইন চিফ নিয়োগের প্রশ্নটি সামনে আসে, কারণ ব্রিটিশ জেনারেল স্যার ডগলাস গ্রেসির মেয়াদ শেষ হতে চলেছিল। জ্যেষ্ঠতার মাপকাঠিতে আইয়ুব খান প্রথম সারিতে ছিলেন না। জেনারেল ইফতিকার খান এবং মেজর জেনারেল আকবর খান সামরিক জ্যেষ্ঠতায় তার চেয়ে এগিয়ে ছিলেন, কিন্তু জেনারেল ইফতিকার একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন এবং মেজর জেনারেল আকবর খানের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মনে সন্দেহের জন্ম দেয়। অন্যদিকে আইয়ুব খানকে দেখা হতো একজন কঠোর, পেশাদার, নির্ভরযোগ্য এবং রাজনীতি বিমুখ কর্মকর্তা হিসেবে। প্রশাসনিক দক্ষতা এবং সরকারের প্রতি আনুগত্যের কারণে লিয়াকত আলী খান 1951 সালের 17 ফেব্রুয়ারি আইয়ুব খানকে পাকিস্তানের প্রথম দেশীয় সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আইয়ুব খানকে একটি বড় অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হতে হয়, যা ইতিহাসে রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র মামলা নামে সুপরিচিত। 1951 সালের মার্চ মাসে মেজর জেনারেল আকবর খানের নেতৃত্বে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং বামপন্থী বুদ্ধিজীবী সরকার উৎখাতের একটি গোপন পরিকল্পনা করেন। আইয়ুব খান অত্যন্ত শক্ত হাতে এবং দ্রুততার সাথে এই ষড়যন্ত্র দমন করেন। এই ঘটনাটি আইয়ুব খানের জন্য শাপে বর হয়ে দেখা দেয়। ষড়যন্ত্রকারীদের সেনাবাহিনী থেকে অপসারণ এবং কঠোর শাস্তির মাধ্যমে তিনি সেনাবাহিনীর অভ্যন্তরে তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনীতে তার কমান্ডের বিরুদ্ধে প্রশ্ন তোলার মতো আর কেউ অবশিষ্ট ছিল না, যা তাকে পরবর্তীতে রাজনীতিতে হস্তক্ষেপ করার একচ্ছত্র আত্মবিশ্বাস জুগিয়েছিল। সেনাবাহিনীকে একটি আধুনিক এবং শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করা ছিল আইয়ুব খানের প্রধান লক্ষ্য। তিনি দ্রুত অনুধাবন করেন যে পাকিস্তানের দুর্বল অর্থনীতি এবং ভঙ্গুর শিল্প কাঠামোর উপর নির্ভর করে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলা অসম্ভব। এই বাস্তবতার আলোকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেন। 1950-এর দশকের স্নায়ুযুদ্ধের মেরুকরণের সময় আইয়ুব খান অত্যন্ত সতর্কতার সাথে পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে উপস্থাপন করেন। মূলত তার উদ্যোগেই পাকিস্তান সিয়াটো এবং সেন্টো চুক্তিতে স্বাক্ষর করে। এই সামরিক জোটগুলোতে যোগদানের ফলে পাকিস্তান বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র, আর্থিক সহায়তা এবং উন্নত সামরিক প্রশিক্ষণ লাভ করে। এই মার্কিন সহায়তার ফলে পাকিস্তানের সামরিক বাহিনী রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী ও আধুনিক হয়ে ওঠে। ঐতিহাসিকরা মনে করেন এই অসম প্রাতিষ্ঠানিক বিকাশই পরবর্তীতে পাকিস্তানে সামরিক শাসনের পথ প্রশস্ত করেছিল। 1954 সালের দিকে পাকিস্তানের রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে। 1951 থেকে 1958 সালের মধ্যে পাকিস্তানে 7 জন প্রধানমন্ত্রী ক্ষমতার রদবদল করেন, যা প্রমাণ করে যে দেশটিতে বেসামরিক শাসন কতটা ভঙ্গুর হয়ে পড়েছিল। 1954 সালে তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ গণপরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন। এ সময় তিনি একটি প্রতিভাভিত্তিক মন্ত্রিসভা গঠন করেন, যেখানে সেনাপ্রধান থাকা অবস্থাতেই আইয়ুব খানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।
যেখানে একজন কর্মরত সেনাপ্রধান সরাসরি রাজনৈতিক মন্ত্রিসভার সদস্য হন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেন এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক প্রবেশ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আইয়ুব খান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক রূপরেখা প্রণয়ন করেন, যা 1 ইউনিট মানে 1 ইউনিট পরিকল্পনা নামে পরিচিত। এর মাধ্যমে পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশকে একীভূত করে একটি একক প্রশাসনিক ইউনিটে পরিণত করা হয়, যার মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার বিপরীতে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করা। আইয়ুব খানের এই পদক্ষেপ প্রমাণ করে যে তিনি কেবল সামরিক কৌশল নিয়েই ভাবছিলেন না, বরং রাষ্ট্রের রাজনৈতিক ও কাঠামোগত নকশা পরিবর্তনেরও মূল কারিগর হয়ে উঠছিলেন। 1955 সালে তিনি মন্ত্রিত্ব ছেড়ে পুনরায় কেবল সেনাপ্রধানের দায়িত্বে ফিরে গেলেও ক্ষমতার অলিন্দে তার প্রভাব বিন্দুমাত্র কমেনি, বরং তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার সাথে মিলে তিনি একটি শক্তিশালী সামরিক আমলাতান্ত্রিক বলয় গড়ে তোলেন। রাজনৈতিক নেতাদের দুর্নীতি, দলাদলি এবং একটি স্থিতিশীল সরকার গঠনে তাদের চরম ব্যর্থতা সাধারণ মানুষের মনে রাজনীতির প্রতি তীব্র বিতৃষ্ণা তৈরি করে। অন্যদিকে আইয়ুব খানের নেতৃত্বে সেনাবাহিনী একটি সুশৃঙ্খল, আধুনিক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়। 1958 সালের মাঝামাঝি সময়ে এসে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি খাদের কিনারায় এসে পৌঁছায়। আইনসভায় মারামারি, স্পিকারের ওপর হামলা এবং ক্রমাগত রাজনৈতিক অচলাবস্থা প্রমাণ করছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটিতে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। আইয়ুব খান ততদিনে নিশ্চিত হয়েছিলেন যে রাজনৈতিক নেতাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা আর সম্ভব নয়। ক্ষমতার ভরকেন্দ্র ততদিনে করাচির সংসদ ভবন থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে স্থানান্তরিত হয়েছিল। আইয়ুব খান তখন আর কেবল একজন সেনাপ্রধান ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্রের চূড়ান্ত ভাগ্য নির্ধারক। একটি আসন্ন রাজনৈতিক ঘূর্ণিঝড়ের পটভূমি সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং সামরিক বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপ তখন কেবল সময়ের ব্যাপার মাত্র। অধ্যায় 3, 1958 সালের সামরিক অভ্যুত্থান এবং ক্ষমতা সুসংহতকরণ। 1956 সালে পাকিস্তান তার প্রথম সংবিধান লাভ করলেও তা দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো স্থিতিশীলতা আনতে পারেনি, বরং 1956 থেকে 1958 সালের মধ্যবর্তী সময়কালটি ছিল পাকিস্তানের ইতিহাসের অন্যতম বিশৃঙ্খল ও টালমাটাল অধ্যায়। এই মাত্র 2 বছরের মধ্যে দেশে 4 জন প্রধানমন্ত্রীর রদবদল ঘটে। চৌধুরী মোহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আই চন্দ্রীগড় এবং ফিরোজ খান নুন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার তীব্র দ্বন্দ্ব, প্রতিনিয়ত জোট গঠন ও ভাঙন এবং আইনসভার অভ্যন্তরে নজিরবিহীন বিশৃঙ্খলা সাধারণ মানুষের মনে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম হতাশা তৈরি করে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এবং ক্ষমতার সুষম বন্টনের অভাব রাষ্ট্রীয় কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। ঠিক এরকম একটি রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক স্থবিরতার পটভূমিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের ক্ষেত্রটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে ওঠে। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তিনি 1956 সালের সংবিধান বাতিল ঘোষণা করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা ভেঙে দেন এবং সারা দেশে সামরিক আইন জারি করেন। একই সাথে তিনি সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক মানে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দান করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইস্কান্দার মির্জা তার এই চরম পদক্ষেপের কারণ হিসেবে রাজনৈতিক নেতাদের দুর্নীতি, দেশপ্রেমের অভাব এবং রাষ্ট্র পরিচালনায় তাদের চূড়ান্ত ব্যর্থতাকে দায়ী করেন। তিনি দাবি করেন যে দেশকে একটি নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই সামরিক হস্তক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছিল। আইয়ুব খানও তার প্রথম বেতার ভাষণে একই সুর প্রতিধ্বনিত করেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে সেনাবাহিনী অত্যন্ত অনিচ্ছাকৃতভাবে দেশের দায়িত্ব গ্রহণ করেছে, কারণ রাজনৈতিক বিশৃঙ্খলা রাষ্ট্রকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। তবে 7 অক্টোবরের এই ঘোষণা ক্ষমতার যে দ্বৈত কেন্দ্র তৈরি করেছিল তা মোটেও টেকসই ছিল না। একদিকে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকতে চেয়েছিলেন, অন্যদিকে প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব খান, যার হাতে ছিল সেনাবাহিনীর প্রকৃত নিয়ন্ত্রণ। ইস্কান্দার মির্জা ভেবেছিলেন যে তিনি আইয়ুব খানকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের রাজনৈতিক ক্ষমতা নিরঙ্কুশ করবেন, কিন্তু আইয়ুব খান এবং তার অনুগত জেনারেলরা দ্রুতই বুঝতে পারেন যে মির্জাকে ক্ষমতায় রেখে সামরিক আইনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়।
মির্জা নিজেও সামরিক বাহিনীর এই সর্বাগ্রাসী ক্ষমতা দেখে শঙ্কিত হয়ে ওঠেন এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিভাজন সৃষ্টির কিছু ব্যর্থ চেষ্টা চালান। এই পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্ব মাত্র 20 দিনের মাথায় একটি চূড়ান্ত রূপ ধারণ করে। 1958 সালের 27 অক্টোবর রাতে আইয়ুব খানের নির্দেশে কয়েকজন প্রভাবশালী জেনারেল, যাদের মধ্যে ছিলেন জেনারেল বার্কি, জেনারেল আজম খান এবং জেনারেল শেখ, অত্যন্ত গোপনে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেন। তারা ইস্কান্দার মির্জাকে বন্দুকের মুখে পদত্যাগে বাধ্য করেন। এটি ছিল একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান, যেখানে একটি গুলির শব্দও শোনা যায়নি। পদত্যাগের পরপরই ইস্কান্দার মির্জাকে দেশ থেকে নির্বাসনে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। 28 অক্টোবর সকালে আইয়ুব খান নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে পাকিস্তানের ক্ষমতার অলিন্দে যে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক জোট এতকাল কাজ করছিল তার খোলস সম্পূর্ণ ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতার একক এবং নিরঙ্কুশ নিয়ন্ত্রক হিসেবে সামরিক বাহিনীর আত্মপ্রকাশ ঘটে। ক্ষমতা গ্রহণের পর আইয়ুব খানের প্রথম ও প্রধান লক্ষ্য ছিল নিজের অবস্থান সুসংহত করা এবং যে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার পথ চিরতরে রুদ্ধ করে দেওয়া। প্রথম দিকে সামরিক আইনের প্রতি সাধারণ মানুষের একটি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। দীর্ঘদিনের রাজনৈতিক দুর্নীতি, কালোবাজারি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ জনগণ সামরিক বাহিনীর কঠোর পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছিল। সামরিক সরকার শুরুতেই দুর্নীতিবাজ ব্যবসায়ী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে। রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো দৃশ্যমান কিছু কাজ করে আইয়ুব খান সাধারণ মানুষের মনে একজন ত্রাণকর্তা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে তিনি অত্যন্ত সুকৌশলে দেশের গণতান্ত্রিক কাঠামোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছিলেন। রাজনৈতিক নেতৃত্বকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য আইয়ুব খান 1959 সালে এবডো মানে ইলেকট্রিক বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার এই নামে একটি কুখ্যাত অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের আওতায় প্রায় 6000 রাজনীতিককে দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে অভিযুক্ত করা হয়। তাদের সামনে শর্ত দেওয়া হয়, হয় তারা স্বেচ্ছায় আগামী 6 বছরের জন্য রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন, নতুবা তাদের সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের মতো পূর্ব পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতারা থেকে শুরু করে পশ্চিম পাকিস্তানের বহু প্রখ্যাত রাজনীতিক এই অধ্যাদেশের শিকার হন। ঐতিহাসিকদের মতে এবডোর মূল উদ্দেশ্য দুর্নীতি দমন ছিল না, বরং আইয়ুব খানের একনায়কতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো নেতৃত্ব যেন দেশে অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করাই ছিল এর প্রধান লক্ষ্য। বিরোধীদের দমনের পাশাপাশি আইয়ুব খান সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি প্রোগ্রেসিভ পেপার্স লিমিটেডের মতো স্বাধীন সংবাদ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ সরকারের হাতে তুলে নেন এবং পরবর্তীতে ন্যাশনাল প্রেস ট্রাস্ট গঠন করেন। এর মাধ্যমে দেশের সমস্ত প্রধান সংবাদপত্রকে রাষ্ট্রীয় প্রচার যন্ত্রে পরিণত করা হয়। প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স বা পিপিও জারির মাধ্যমে সাংবাদিকদের ওপর চরম সেন্সরশিপ আরোপ করা হয়। যে কোনো ধরনের সরকার বিরোধী সমালোচনা বা ভিন্নমত প্রকাশকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করার আইনি বৈধতা তৈরি করা হয়। আইয়ুব খান বিশ্বাস করতেন যে এই উন্নয়নশীল দেশের জন্য বাক স্বাধীনতার চেয়ে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি জরুরি। 1958 সালের সামরিক অভ্যুত্থান এবং আইয়ুব খানের ক্ষমতা সুসংহতকরণের এই প্রক্রিয়াকে ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে থাকেন। একদল বিশ্লেষকের মতে আইয়ুব খান একটি খণ্ডিত ও বিশৃঙ্খল জাতিকে সাময়িকভাবে হলেও একটি কাঠামোগত শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিলেন, যা পরবর্তীতে তার অর্থনৈতিক সংস্কারের পথ প্রশস্ত করেছিল। কিন্তু সমালোচকদের এবং নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে এই অভ্যুত্থান পাকিস্তানের ভবিষ্যৎ গণতান্ত্রিক বিকাশের পথ চিরতরে রুদ্ধ করে দেয়। সবচাইতে বড় বিপর্যয়টি নেমে আসে পূর্ব পাকিস্তানের ওপর। সামরিক শাসন জারির মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার যে সুবিধাটি ছিল তা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় বাঙালিদের অংশগ্রহণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা দুই অংশের মধ্যে একটি বিশাল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক দেয়াল তৈরি করে দেয়। আইয়ুব খানের এই একচ্ছত্র ক্ষমতা সুসংহতকরণের প্রক্রিয়াই মূলত পাকিস্তানের ভবিষ্যতের বিভাজনের বীজ বপন করেছিল। এক নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে আইয়ুব খান এবার রাষ্ট্রকে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের আলোকে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। অধ্যায় 4, শাসন ব্যবস্থা, নীতি এবং অর্থনৈতিক সংস্কার। নিরঙ্কুশ ক্ষমতা হস্তগত করার পর ফিল্ড মার্শাল আইয়ুব খান অনুধাবন করছিলেন যে কেবল সামরিক শক্তির উপর নির্ভর করে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তার প্রয়োজন ছিল একটি প্রাতিষ্ঠানিক বৈধতা।
এবং এমন এক শাসন ব্যবস্থা যা দৃশ্যত গণতান্ত্রিক হলেও কার্যত তার নিজের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখবে। পশ্চিমা ধাঁচের সংসদীয় গণতন্ত্রের প্রতি আইয়ুব খানের তীব্র অনীহা ছিল। তিনি মনে করতেন পাকিস্তানের মতো একটি নবীন রাষ্ট্র, যেখানে শিক্ষার হার অত্যন্ত নগণ্য এবং রাজনৈতিক সচেতনতা প্রশ্নবিদ্ধ, সেখানে সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক সংসদীয় ব্যবস্থা কেবল বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা ডেকে আনবে। এই রাজনৈতিক দর্শন থেকেই তিনি পাকিস্তানের শাসনতন্ত্র এবং অর্থনীতিকে নিজের মতো করে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন, যা তার শাসনামলের সবচেয়ে আলোচিত ও সমালোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। আইয়ুব খানের শাসন ব্যবস্থার সবচেয়ে অভিনব ও বিতর্কিত সংযোজন ছিল 1959 সালে প্রবর্তিত মৌলিক গণতন্ত্র মানে বেসিক ডেমোক্রেসিস ব্যবস্থা। এই ব্যবস্থায় সমগ্র পাকিস্তানকে সর্বমোট 80,000, পরবর্তীতে 1,20,000 এরকম ক্ষুদ্র নির্বাচনী এলাকায় বা ইউনিয়নে বিভক্ত করা হয়। সাধারণ জনগণ সরাসরি রাষ্ট্রপতি বা আইনসভার সদস্য নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত হন। এর পরিবর্তে তারা কেবল তাদের স্থানীয় প্রতিনিধি বা মৌলিক গণতন্ত্রী নির্বাচন করতেন। এই 80,000 মৌলিক গণতন্ত্রী মূলত একটি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ হিসেবে কাজ করতেন, যাদের ভোটে দেশের রাষ্ট্রপতি এবং আইনসভার সদস্যরা নির্বাচিত হতেন। আইয়ুব খানের যুক্তি ছিল, সাধারণ মানুষ কেবল তাদের পরিচিত স্থানীয় ব্যক্তিদেরই সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম। রাষ্ট্রীয় পর্যায়ের জটিল রাজনীতি বোঝার সক্ষমতা তাদের নেই। তাই এই পরোক্ষ নির্বাচন পদ্ধতি পাকিস্তানের জন্য সবচেয়ে উপযোগী। তবে ঐতিহাসিক ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে এই মৌলিক গণতন্ত্র ছিল মূলত একটি সুনিপুণ রাজনৈতিক প্রহসন। এই ব্যবস্থার মাধ্যমে আইয়ুব খান গ্রামীণ অভিজাত শ্রেণী, উঠতি ব্যবসায়ী এবং স্থানীয় প্রভাবশালীদের নিয়ে এমন একটি অনুগত গোষ্ঠী তৈরি করেছিলেন, যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সুবিধার বিনিময়ে সামরিক সরকারকে বৈধতা প্রদান করত। এই মৌলিক গণতন্ত্রীদের সরকারি কোষাগার থেকে নানা উন্নয়নমূলক কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হতো, যা এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্ম দেয়। বিরোধী দলের নেতাদের মতে কয়েক কোটি সাধারণ নাগরিকের ভোটাধিকার হরণ করে মাত্র 80,000 মানুষের হাতে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের ক্ষমতা তুলে দেওয়া ছিল একনায়কতন্ত্র টিকিয়ে রাখার একটি অত্যন্ত চতুর কৌশল। বিশেষ করে পূর্ব পাকিস্তানে এই ব্যবস্থা তীব্র অসন্তোষের জন্ম দেয়, কারণ সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি এই পরোক্ষ পদ্ধতির ফলে জাতীয় রাজনীতিতে তাদের ন্যায্য অধিকার থেকে সম্পূর্ণরূপে ছিটকে পড়ে। শাসনতন্ত্রের কাঠামোগত পরিবর্তনের চূড়ান্ত রূপটি আসে 1962 সালে, যখন আইয়ুব খান একটি নতুন সংবিধান প্রণয়ন করেন। এই সংবিধানে সংসদীয় ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে একটি নিরঙ্কুশ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। সংবিধানে রাষ্ট্রপতির হাতে এমন বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত করা হয় যে আইনসভা বা বিচার বিভাগের তাকে নিয়ন্ত্রণ করার প্রায় কোনো সুযোগই ছিল না। মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকতেন, সংসদের কাছে নয়। তাছাড়া দেশের রাজধানী করাচি থেকে সরিয়ে সামরিক সদর দপ্তরের কাছাকাছি রাওয়ালপিন্ডি সংলগ্ন নবনির্মিত শহর ইসলামাবাদে স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্তটিও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার ভরকেন্দ্র পুরোপুরি পশ্চিম পাকিস্তানের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের হৃৎপিণ্ডে স্থাপিত হয়, যা পূর্ব পাকিস্তানের ভৌগোলিক ও রাজনৈতিক বিচ্ছিন্নতা বোধকে বহুগুণ বাড়িয়ে তোলে। রাজনৈতিক ক্ষেত্রে আইয়ুব খান যতই স্বৈরতান্ত্রিক ছিলেন, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার শাসনামল ছিল সমানভাবেই ঘটনাবহুল। আইয়ুব খানের দশকটিকে সরকারিভাবে উন্নয়নের দশক মানে ডিকেড অফ ডেভেলপমেন্ট হিসেবে প্রচার করা হতো, এবং অনেক পশ্চিমা অর্থনীতিবিদ সেই সময়ে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃত্তির ভূয়সী প্রশংসা করেছিলেন। তার সরকারের মূল অর্থনৈতিক দর্শন ছিল বেসরকারি খাতের মাধ্যমে দ্রুত শিল্পায়ন, উদার ঋণ সুবিধা, কর রেয়াত এবং রপ্তানি প্রণোদনার মাধ্যমে তিনি একদল নতুন শিল্পপতি সৃষ্টি করেন। পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শিল্প কারখানা স্থাপন করে পরবর্তীতে তার নামমাত্র মূল্যে বেসরকারি মালিকদের হাতে তুলে দিত। এই নীতির ফলে পশ্চিম পাকিস্তানে দ্রুত গতিতে টেক্সটাইল, সিমেন্ট ও ভারী শিল্পের বিকাশ ঘটে। 1960-এর দশকে পাকিস্তানের গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 6% পৌঁছেছিল, যা তৎকালীন অনেক উন্নয়নশীল দেশের কাছে একটি দৃষ্টান্ত ছিল। কৃষি খাতেও আইয়ুব খানের শাসনামলে ব্যাপক পরিবর্তন আসে, যা ইতিহাসে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন নামে পরিচিত। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার এবং যান্ত্রিকীকরণের ফলে কৃষি উৎপাদন অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক ক্ষেত্রে তার বড় কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য ছিল 1960 সালে ভারতের সাথে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি মানে ইন্ডাস ওয়ার ট্রিটি,
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির ফলে দীর্ঘদিনের পানি বন্টন বিরোধের অবসান ঘটে এবং পশ্চিম পাকিস্তানে মংলা ও তারবেলার মতো বিশাল বাঁধ নির্মাণের পথ সুগম হয়, যা কৃষি ও জলবিদ্যুৎ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে আইয়ুব খানের এই অর্থনৈতিক প্রবৃত্তির একটি গভীর অন্ধকার দিকও ছিল, যা শেষ পর্যন্ত তার সরকারের পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তার পুঁজিবাদী শিল্পায়ন নীতি ছিল সম্পূর্ণ বৈষম্যমূলক। প্রখ্যাত পাকিস্তানি অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল হকের 1968 সালের এক যুগান্তকারী গবেষণায় বেরিয়ে আসে যে পাকিস্তানের মোট শিল্প সম্পদের 66%, বিমা খাতের 70% এবং ব্যাংক খাতের 80% মাত্র 22টি প্রভাবশালী পরিবারের হাতে কুক্ষিগত। এই 22 পরিবার তত্ত্ব দেশের অর্থনীতিতে সম্পদ পুঞ্জি ভবনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। সাধারণ শ্রমিক ও কৃষকরা এই রাষ্ট্রীয় প্রবৃত্তির কোনো সুফল পাননি, বরং মুদ্রাস্ফীতি ও মজুরি সংকোচনের কারণে তাদের জীবনমান আরও নিম্নগামী হয়েছিল। সবচেয়ে বড় এবং মারাত্মক বৈষম্যটি তৈরি হয়েছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। আইয়ুব খানের উন্নয়নের দশক মূলত ছিল পশ্চিম পাকিস্তানের উন্নয়নের দশক। পূর্ব পাকিস্তান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হতো। ঐতিহাসিক পরিসংখ্যান থেকে দেখা যায় যে 1950 ও 1960-এর দশকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে বিপুল পরিমাণ পুঁজি পাচার হয়, যাকে অর্থনীতিবিদরা অভ্যন্তরীণ উপনিবেশবাদ বা ইন্টারনাল কলোনিয়ালিজম বলে আখ্যায়িত করেছেন। সামরিক বাহিনী ও কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল নগণ্য। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা বারবার এই ভয়াবহ অর্থনৈতিক শোষণের কথা তুলে ধরলেও আইয়ুব খান তা রাজনৈতিকভাবে সমাধান করার বদলে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করেন। আইয়ুব খানের শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক নীতিমালার মূল্যায়ন করতে গেলে তাই একটি অত্যন্ত দ্বিমুখী চিত্র ফুটে ওঠে। একদিকে তিনি কাঠামোগত সংস্কার, দ্রুত শিল্পায়ন এবং মেগা অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি গড়তে চেয়েছিলেন, কিন্তু অন্যদিকে তার অনুসৃত নীতিগুলো সমাজে তীব্র শ্রেণী বৈষম্য এবং ভয়াবহ আঞ্চলিক বৈষম্যের জন্ম দিয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে কেবল অর্থনৈতিক প্রবৃত্তির মাধ্যমে একটি বৈচিত্র্যময় জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে তত্ত্ব তিনি প্রয়োগ করেছিলেন তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। এই সীমাহীন বৈষম্য ও বঞ্চনার বোধই ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিকে প্রবল করে তুলেছিল। আর এমন একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই আইয়ুব খান নিজেকে জড়িয়ে ফেলেন এক ভয়াবহ সামরিক সংঘাতে, যা তার ক্ষমতার ভিত চিরতরে নাড়িয়ে দেয়। অধ্যায় 5, 1965 সালের পাক ভারত যুদ্ধ এবং ক্ষমতার ভিত্তিপ্রস্তর কম্পন। 60-এর দশকের মাঝামাঝি সময় ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনকাল দৃশ্যত তার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, শক্তিশালী সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ মিত্র হিসেবে পাকিস্তানের অবস্থান তাকে এক ধরনের নিরঙ্কুশ আত্মতৃপ্তির অনুভূতি দিয়েছিল। কিন্তু এই দৃশ্যমান রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের আড়ালে একটি পুরনো ভূ রাজনৈতিক ক্ষত ক্রমশ বিষিয়ে উঠছিল, আর তা হল কাশ্মীর ইস্যু। 1962 সালের চীন ভারত যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক মহলে এই বিপজ্জনক আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল যে ভারতীয় সেনাবাহিনী সামরিক দিক থেকে দুর্বল এবং মানসিকভাবে পর্যুদস্ত। এর ঠিক পরপরই 1965 সালের মে মাসে কচ্ছের রন এলাকায় একটি ছোট সীমান্ত সংঘাতে পাকিস্তানি বাহিনী কৌশলগত সুবিধা লাভ করে। এই ছোট সাফল্য আইয়ুব খানের তরুণ, তীক্ষ্ণ এবং অতি উচ্চাকাঙ্ক্ষী পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে এই প্রত্যয় এনে দেয় যে কাশ্মীর সমস্যার সামরিক সমাধানের এটাই সবচেয়ে উপযুক্ত সময়। এই মনস্তাত্ত্বিক অতি আত্মবিশ্বাস এবং কৌশলগত ভুল হিসাব নিকাশ থেকেই 1965 সালের পাক ভারত যুদ্ধের সূত্রপাত ঘটে, যা শেষ পর্যন্ত আইয়ুব খানের দীর্ঘস্থায়ী শাসনে প্রথম এবং সবচেয়ে বড় ফাটল তৈরি করেছিল। যুদ্ধের মূল পটভূমি তৈরি হয়েছিল অত্যন্ত গোপনীয় এবং বিতর্কিত অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে। 1965 সালের আগস্ট মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর প্রত্যক্ষ মদদে হাজার হাজার সশস্ত্র অনুপ্রবেশকারী এবং কমান্ডো সেনাকে অত্যন্ত সন্তর্পণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করানো হয়। এই অভিযানের মূল প্রবক্তা ছিলেন মেজর জেনারেল আখতার হুসাইন মালিক এবং রাজনৈতিকভাবে এর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো। তাদের কৌশলগত ধারণা ছিল যে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উপস্থিতিতে স্থানীয় কাশ্মীরি জনগণ ভারতীয় শাসনের বিরুদ্ধে এক ব্যাপক গণ অভ্যুত্থান শুরু করবে এবং ভেতর থেকে ভারতীয় প্রশাসন ভেঙে পড়বে।
আইয়ুব খান এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে যে সংঘাত কেবল কাশ্মীরের পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে এবং ভারত কোনোভাবেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ চালাবে না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এই দুটি ধারণাই ছিল সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে চরম আত্মঘাতী, গোয়েন্দা ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন এবং বাস্তবতা বিবর্জিত। বাস্তবে কাশ্মীরে প্রত্যাশিত কোনো স্থানীয় গণ অভ্যুত্থান ঘটেনি। কাশ্মীরি জনগণ অনুপ্রবেশকারীদের সাথে যোগ দেওয়ার বদলে ভারতীয় বাহিনীকে তাদের অবস্থান জানিয়ে দেয়। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সাথে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এবং পাল্টা আক্রমণ শুরু করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পাকিস্তান কাশ্মীর সীমান্তে তাদের নিয়মিত সেনাবাহিনী মোতায়েন করে, যা অপারেশন গ্র্যান্ড স্লাম নামে পরিচিত। এই পর্যায়ে ভারত এমন এক চরম পদক্ষেপ গ্রহণ করে যার জন্য আইয়ুব খান বা তার সামরিক নীতি নির্ধারকরা একেবারেই প্রস্তুত ছিলেন না। 6 সেপ্টেম্বর ভোরে ভারতীয় সেনাবাহিনী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সরাসরি পশ্চিম পাকিস্তানের প্রাণকেন্দ্র লাহোর অভিমুখে সর্বাত্মক আক্রমণ শুরু করে। এই আক্রমণের সাথে সাথে কাশ্মীর কেন্দ্রিক একটি স্থানীয় ও প্রক্সি সংঘাত পরিণত হয় দুই দেশের মধ্যকার এক পূর্ণাঙ্গ ও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে। পরবর্তী 17 দিন ধরে পাঞ্জাবের বিস্তীর্ণ সমভূমি এবং রাজস্থানের মরুভূমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্যাঙ্ক ও সাজোয়া বাহিনীর সবচেয়ে বড় এবং ভয়াবহ লড়াই সংঘটিত হয়। শিয়ালকোট সেক্টরের চৌইন্ডার ট্যাঙ্ক যুদ্ধ সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আলোচিত। এই যুদ্ধে উভয় দেশের সামরিক বাহিনী চরম সাহসিকতা এবং ধ্বংসাত্মক ক্ষমতার পরিচয় দেয়। পাকিস্তান বিমান বাহিনী আকাশে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করতে সক্ষম হলেও এবং স্থলযুদ্ধে পাকিস্তানি সেনারা লাহোর পতন ঠেকাতে জানবাজি রেখে লড়াই করলেও কোনো পক্ষই চূড়ান্ত বা নির্ণায়ক বিজয় অর্জন করতে পারেনি। ভারত যেমন লাহোর বা শিয়ালকোট দখল করতে ব্যর্থ হয়, তেমনি পাকিস্তানও তাদের কৌশলগত লক্ষ্য কাশ্মীর দখল অর্জনে চরমভাবে হোঁচট খায়। যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উভয় দেশের উপর কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের মতো আমদানি নির্ভর সামরিক বাহিনীর রসদ ফুরিয়ে আসতে শুরু করে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক পরাশক্তিগুলোর চাপ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে 23 সেপ্টেম্বর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের ময়দানে যে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার চূড়ান্ত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি ঘটে 1966 সালের জানুয়ারি মাসে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উজবেকিস্তানের তাশখন্দে। আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাশখন্দ চুক্তি নামে পরিচিত। এই চুক্তির আওতায় উভয় দেশ তাদের দখলকৃত ভূখণ্ড একে অপরকে ফেরত দিতে এবং যুদ্ধপূর্ব সীমানায় নিজ নিজ সেনাবাহিনীকে ফিরিয়ে নিতে সম্মত হয়। কাশ্মীর সমস্যার কোনো স্থায়ী সমাধান বা ন্যূনতম উল্লেখ এই চুক্তিতে ছিল না। আন্তর্জাতিক কূটনীতির মানদণ্ডে এটি ছিল যুদ্ধ এড়ানোর একটি যৌক্তিক চুক্তি, কিন্তু আইয়ুব খানের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এটি পরিণত হয় এক ভয়াবহ আত্মঘাতী দলিলে। তাশখন্দ চুক্তির পর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে একাধিক বিপরীতমুখী এবং জটিল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যা আইয়ুব খানের লৌহ কঠিন জনপ্রিয়তাকে রাতারাতি ধূলিসাৎ করে দেয়। পশ্চিম পাকিস্তানে যুদ্ধের সময় সরকারি প্রচারযন্ত্র, রেডিও এবং সংবাদপত্রের মাধ্যমে জনগণকে বিশ্বাস করিয়েছিল যে পাকিস্তান এক বিশাল সামরিক বিজয়ের দ্বার প্রান্তে এবং ভারতীয় বাহিনী পর্যুদস্ত। কিন্তু তাশখন্দ চুক্তির পর যখন জনগণ বুঝতে পারে যে কাশ্মীর নিয়ে কোনো অগ্রগতি হয়নি এবং যুদ্ধ কেবলই একটি অর্থহীন প্রাণঘাতী মহড়া ছিল, তখন সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। আইয়ুব খানকে একজন পরাজিত এবং দুর্বল রাষ্ট্রনায়ক হিসেবে দেখা শুরু হয়। এই জনরোষের সবচেয়ে বড় রাজনৈতিক ফায়দা লুটে নেন তারই পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তিনি মন্ত্রিসভা থেকে অত্যন্ত নাটকীয়ভাবে পদত্যাগ করেন এবং আইয়ুব খানের বিরুদ্ধে তাশখন্দে পাকিস্তানের রক্তের বিনিময়ে জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগ তুলে নিজেকে পশ্চিম পাকিস্তানের একজন অবিসংবাদিত জাতীয়তাবাদী নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পশ্চিম পাকিস্তানের রাজনীতিতে আইয়ুব খানের আধিপত্যের পতন মূলত এই বিন্দু থেকেই ত্বরান্বিত হয়। অন্যদিকে পূর্ব পাকিস্তানের মানে বর্তমান বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, মনস্তত্ত্ব এবং প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন, যা ছিল সমগ্র পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতার জন্য সবচেয়ে বড় অশনি সংকেত। 1965 সালের 17 দিনের এই সর্বাত্মক যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে সম্পূর্ণ অরক্ষিত ও বিচ্ছিন্ন ছিল। আইয়ুব খানের সামরিক মতবাদ ছিল অত্যন্ত অদ্ভুত। পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল।
কিন্তু যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের জনগণ চরম আতঙ্কের সাথে আবিষ্কার করে যে ভারত চাইলে বিনা বাধায় যে কোনো মুহূর্তে তাদের দখল করে নিতে পারে। কোনো শক্তিশালী সামরিক উপস্থিতি, প্রয়োজনীয় যুদ্ধবিমান বা নৌ সুরক্ষা পূর্ব পাকিস্তানে রাখা হয়নি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রদেশের মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্নতা তৈরি হয়। তৎকালীন বাঙালি নেতারা এবং সাধারণ জনগণ অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেন যে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং কাশ্মীর নিয়ে উন্মাদনার কারণে তাদের জীবন, সম্পদ ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সহ পূর্ব পাকিস্তানের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেন যে কেবল ভারতের অনাগ্রহ এবং চীনের প্রচ্ছন্ন হুমকিতেই পূর্ব পাকিস্তান এ যাত্রায় রক্ষা পেয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ এবং সামরিক বিশ্লেষকদের মতে 1965 সালের পাক ভারত যুদ্ধকে ফিল্ড মার্শাল আইয়ুব খানের রাজনৈতিক ও সামরিক ক্যারিয়ারের সবচেয়ে বড় কৌশলগত ভ্রান্তি হিসেবে মূল্যায়ন করা হয়। এই যুদ্ধ কেবল পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকাকেই স্থবির করে দেয়নি, বিপুল সামরিক ব্যয়ের কারণে দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্ম দিয়েছিল। পাশাপাশি আইয়ুব খানের অজেয় সামরিক ভাবমূর্তিকে চিরতরে চূর্ণ করে দিয়েছিল। সামরিক বাহিনীর অভ্যন্তরেও অনেক তরুণ ও ক্ষুব্ধ কর্মকর্তা এই ব্যর্থতার জন্য আইয়ুব খানের দুর্বল এবং আপোষকারী নেতৃত্বকে দায়ী করতে শুরু করেন। কিন্তু সবচেয়ে বড় এবং সুদূর প্রসারী ক্ষতিটি ছিল রাজনৈতিক। এই যুদ্ধ পাকিস্তানের দুই অংশের মধ্যকার মনস্তাত্ত্বিক দূরত্বকে এক অনতিক্রম্য ব্যবধানে পরিণত করে। পূর্ব পাকিস্তানের মানুষ এই যুদ্ধের পর স্পষ্টভাবে বুঝতে পারে যে পাকিস্তানের কাঠামোর ভেতরে তাদের নিরাপত্তা এবং অধিকার কোনোটি সুরক্ষিত নয়। এই গভীর নিরাপত্তাহীনতা, বঞ্চনাবোধ এবং রাষ্ট্রীয় অবহেলার ক্ষোভ থেকেই মাত্র কয়েক মাস পর 1966 সালে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। এই 6 দফা ছিল আইয়ুব খানের স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর কফিনে শেষ পেরেক ঠোকার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। যুদ্ধের দামামা থেমে গেলেও আইয়ুব খানের চূড়ান্ত পতনের যে ভয়াবহ রাজনৈতিক ঘূর্ণিঝড় তাশখন্দ থেকে শুরু হয়েছিল তা ক্রমশ সমগ্র পাকিস্তানে ঘনীভূত হতে শুরু করে। অধ্যায় 6, রাজনৈতিক বিরোধিতা এবং সমালোচনার ঝড়। 1965 সালের পাক ভারত যুদ্ধ এবং পরবর্তী তাশখন্দ চুক্তির পর ফিল্ড মার্শাল আইয়ুব খানের একচ্ছত্র ক্ষমতার লৌহ বর্মে যে ফাটল ধরিয়েছিল তার সময়ের সাথে সাথে আরও প্রশস্ত হতে শুরু করে। 60-এর দশকের দ্বিতীয় অর্ধটি ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব মেরুকরণ এবং গণ অসন্তোষের কাল। আইয়ুব খান যে শাসনতান্ত্রিক কাঠামো এবং অর্থনৈতিক মডেল তৈরি করেছিলেন তা কাঠামোগতভাবেই ছিল অত্যন্ত কেন্দ্রীভূত এবং অস্থিতিশীল। যখন রাষ্ট্রীয় প্রচারযন্ত্র 1968 সালে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আইয়ুব খানের শাসন আমলের 10 বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের দশক উদযাপন করছিল, ঠিক তখনই দেশের ভেতরে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এই সময়কালে আইয়ুব খানকে একই সাথে দুটি সম্পূর্ণ ভিন্নমুখী কিন্তু অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, যার একটির কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তান এবং অন্যটির কেন্দ্র ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে আইয়ুব খানের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতার প্রধান মুখ হয়ে ওঠেন তারই এক সময়ের অত্যন্ত বিশ্বস্ত সহচর এবং পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তাশখন্দ চুক্তির পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ভুট্টো অত্যন্ত সুচতুরভাবে পশ্চিম পাকিস্তানের জনমানুষে বিরাজমান ভারত বিরোধী আবেগ এবং কাশ্মীর হারানোর হতাশাকে নিজের রাজনৈতিক মূলধনে পরিণত করেন। 1967 সালের 30 নভেম্বর লাহোরে ভুট্টো প্রতিষ্ঠা করেন পাকিস্তান পিপলস পার্টি মানে পিপিপি। এই দলটির মূল রাজনৈতিক দর্শন ছিল এক অভিনব মিশ্রণ: ইসলাম আমাদের ধর্ম, গণতন্ত্র আমাদের রাজনীতি এবং সমাজতন্ত্র আমাদের অর্থনীতি। ভুট্টো অত্যন্ত বুদ্ধিমান এবং ক্যারিশমেটিক নেতা ছিলেন। তিনি প্রথমবারের মতো পশ্চিম পাকিস্তানের রাজনীতিকে অভিজাতদের ড্রয়িং রুম থেকে বের করে রাজপথে, কারখানার শ্রমিকদের কাছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে নিয়ে আসেন। আইয়ুব খানের পুঁজিবাদী নীতিতে যে শ্রমিক ও কৃষক শ্রেণী চরমভাবে বঞ্চিত হয়েছিল, তারা ভুট্টোর সমাজতান্ত্রিক স্লোগান রুটি কাপড়া और মাকান মানে অন্ন, বস্ত্র ও বাসস্থান এর মধ্যে নিজেদের মুক্তির দিশা খুঁজে পায়। পশ্চিম পাকিস্তানে আইয়ুব খানের বিরুদ্ধে এটি ছিল এক অভূতপূর্ব শ্রেণী সংগ্রাম এবং রাজনৈতিক বিদ্রোহ। তবে আইয়ুব খানের ক্ষমতার ভিত্তিমূলে সবচেয়ে বড় এবং চূড়ান্ত আঘাতটি আসে পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ থেকে। 1965 সালের যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা বাঙালিদের মনে এই উপলব্ধিকে চূড়ান্ত রূপ দেয় যে বর্তমান রাষ্ট্র কাঠামোর ভেতরে তাদের কোনো নিরাপত্তা ও ভবিষ্যৎ নেই।
এই গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার প্রেক্ষাপটেই 1966 সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। এই 6 দফা ছিল মূলত পূর্ব পাকিস্তানের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনের এক সুনির্দিষ্ট রূপরেখা। এতে দাবি করা হয়েছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া রাষ্ট্রের বাকি সমস্ত ক্ষমতা প্রদেশগুলোর হাতে থাকবে। 2 অংশের জন্য 2টি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে, অথবা মুদ্রা পাচার রোধে কার্যকর শাসনতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এবং প্রদেশগুলোর নিজস্ব রাজস্ব আদায় ও আধা সামরিক বাহিনী গঠনের অধিকার থাকবে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 6 দফা ছিল পাকিস্তানের সেই সময়কার রাজনৈতিক কাঠামোর ওপর সবচেয়ে সরাসরি আঘাত। এটি কেবল একটি রাজনৈতিক ইস্তেহার ছিল না, এটি ছিল দীর্ঘ প্রায় 2 দশক ধরে পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের যে অর্থনৈতিক শোষণ এবং অভ্যন্তরীণ উপনিবেশবাদ চলছিল তার বিরুদ্ধে বাঙালিদের অস্তিত্ব রক্ষার সনদ। কিন্তু আইয়ুব খান এবং তার সামরিক বেসামরিক উপদেষ্টারা এই দাবির অন্তর্নিহিত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণগুলো অনুধাবন করতে সম্পূর্ণ ব্যর্থ হন। আইয়ুব খান একজন সামরিক শাসকের দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্যাকে দেখেছেন। তিনি মনে করেছিলেন এটি কেবলই একটি আইন শৃঙ্খলার অবনতি ও বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খোঁজার বদলে তিনি চরম দমন পীড়নের পথ বেছে নেন। তিনি প্রকাশ্যে হুমকি দেন যে প্রয়োজনে 6 দফার প্রবক্তাদের বিরুদ্ধে অস্ত্রের ভাষা ব্যবহার করা হবে। আইয়ুব খানের এই দমন নীতির চূড়ান্ত এবং সবচেয়ে মারাত্মক ভুল প্রয়োগটি ঘটে 1968 সালে, যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পাকিস্তান সরকার অভিযোগ আনে যে শেখ মুজিবুর রহমান এবং বেশ কয়েকজন বাঙালি সামরিক ও বেসামরিক কর্মকর্তা ভারতের সাথে যোগসাজশ করে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করছেন। আইয়ুব খানের সরকারের মূল লক্ষ্য ছিল এই রাষ্ট্রদ্রোহিতার মামলার মাধ্যমে শেখ মুজিবকে রাজনৈতিকভাবে চিরতরে ধ্বংস করে দেওয়া এবং বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবিকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে প্রমাণ করা। ঢাকা সেনানিবাসে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার বিচার কাজ শুরু হয়, কিন্তু আইয়ুব খানের এই কৌশল সম্পূর্ণ বুমেরাং হয়ে যায়। পূর্ব পাকিস্তানের জনগণ এই মামলাকে কোনো আইনি প্রক্রিয়া হিসেবে মেনে নেয়নি, বরং তারা এটিকে সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর একটি ঘৃণ্য ষড়যন্ত্র হিসেবে প্রত্যাখ্যান করে। এই মামলার প্রতিক্রিয়া পূর্ব পাকিস্তানের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। যে শেখ মুজিবুর রহমান এতদিন ছিলেন স্বায়ত্ত শাসনের একজন বলিষ্ঠ প্রবক্তা, আগরতলা মামলার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি রাতারাতি পরিণত হন সমগ্র বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এবং স্বাধীনতার প্রতীকে। সাধারণ ছাত্র, শ্রমিক, কৃষক এবং জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। স্বায়ত্তশাসনের দাবি পরিণত হয় মুক্তির সংগ্রামে। এই রাজনৈতিক অস্থিরতার সাথে যুক্ত হয়েছিল গভীর অর্থনৈতিক সংকট। আইয়ুব খানের শাসনামলে 22 পরিবারের হাতে সম্পদ কুক্ষিগত হওয়ার যে ভয়াবহ চিত্র অর্থনীতিবিদরা তুলে ধরেছিলেন তা সাধারণ মানুষকে চরমভাবে ক্ষুব্ধ করেছিল। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বিশেষ করে চিনি এবং গমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। 1968 সালের শেষ ভাগে পূর্ব এবং পশ্চিম উভয় পাকিস্তানি ছাত্র ও শ্রমিকদের বিক্ষোভ একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়। পূর্ব পাকিস্তানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, যারা শেখ মুজিবুরের 6 দফার সাথে আরও 5টি দাবি যুক্ত করে ঐতিহাসিক 11 দফা কর্মসূচি ঘোষণা করে। এই 11 দফার মধ্যে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি আগরতলা মামলা প্রত্যাহারের দাবিও অন্তর্ভুক্ত ছিল। এরই মধ্যে 1968 সালের জানুয়ারি মাসে আইয়ুব খান মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি পালমোনারি অ্যাম্বোলিজম মানে ফুসফুসে রক্ত জমাট বাঁধা রোগে আক্রান্ত হন এবং দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী থাকেন। যদিও তিনি পরে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তার সেই আগের শারীরিক দৃঢ়তা এবং মানসিক নিয়ন্ত্রণ আর ফিরে আসেনি। রাষ্ট্রের প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ তার হাত থেকে ধীরে ধীরে ফসকে যেতে থাকে। সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক প্রশাসন বুঝতে পারছিল যে আইয়ুব খানের সময় ফুরিয়ে আসছে। তার প্রবর্তিত মৌলিক গণতন্ত্র ব্যবস্থা এই বিশাল গণ অসন্তোষকে ধারণ করার বা সামাল দেওয়ার কোনো ক্ষমতাই রাখত না, কারণ এর সাথে সাধারণ জনগণের কোনো প্রত্যক্ষ সংযোগ ছিল না। সব মিলিয়ে 1968 সালের শেষ নাগাদ ফিল্ড মার্শাল আইয়ুব খান নিজেকে এক চরম বিচ্ছিন্ন এবং কোণঠাসা অবস্থায় আবিষ্কার করেন। পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের প্রবল ঢেউ এবং পশ্চিম পাকিস্তানে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অধিকার আদায়ের তীব্র আন্দোলন, এই দুই স্রোত এসে এক বিন্দুতে মিলিত হয়।
আইয়ুব খানের একনায়কতন্ত্র, তার ত্রুটিপূর্ণ শাসনতন্ত্র এবং বৈষম্যমূলক অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সমগ্র পাকিস্তান জুড়ে এক অভূতপূর্ব গণজাগরণের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। 1 দশক ধরে গড়ে তোলা তার ক্ষমতা ও দম্ভের প্রাসাদে তখন পতনের শেষ ঘণ্টা বাজতে শুরু করেছে। ইতিহাস অপেক্ষা করছিল 1969 সালের সেই উত্তাল গণ অভ্যুত্থানের জন্য, যা পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দেবে। অধ্যায় 7, 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং ক্ষমতার চূড়ান্ত পতন। 1969 সালের শুরুতেই পাকিস্তানের রাজনৈতিক আকাশ পুরোপুরি ঘন কালো মেঘে ঢেকে যায়। ফিল্ড মার্শাল আইয়ুব খান 1 দশক ধরে যে কঠোর নিয়ন্ত্রণ ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। পূর্ব এবং পশ্চিম উভয় পাকিস্তানেই সামরিক সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের রূপ পরিগ্রহ করে। এটি কেবল কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, বরং তা ছিল সমাজের প্রতিটি স্তরের মানুষের, ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক এবং সাধারণ নাগরিকের স্বতঃস্ফূর্ত এক বিস্ফোরণ। আইয়ুব খানের উন্নয়নের দশক উদযাপনের দামামা তখন রাজপথের স্লোগান আর বারুদের গন্ধে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। সামরিক শাসন, দমনপীড়ন এবং ত্রুটিপূর্ণ অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে দীর্ঘদিনের চাপা ক্ষোভ একটি আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। পূর্ব পাকিস্তানে এই আন্দোলনের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল ছাত্র সমাজ। 1969 সালের জানুয়ারি মাসের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়ে ওঠে সরকার বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু। 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক 11 দফা কর্মসূচি ঘোষণা করে, যা শেখ মুজিবুর রহমানের 6 দফার সাথে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির দাবিগুলোকে যুক্ত করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সরকার 144 ধারা জারি করে এবং কঠোর হাতে আন্দোলন দমনের নির্দেশ দেয়। কিন্তু 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে রাজপথে নেমে আসে। পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। আসাদের রক্তমাখা শার্ট হাতে নিয়ে হাজার হাজার মানুষ ঢাকার রাজপথে যে মিছিল বের করেছিল, তা আইয়ুব খানের ক্ষমতার ভিত সম্পূর্ণ কাঁপিয়ে দেয়। আসাদের মৃত্যু পূর্ব পাকিস্তানের আন্দোলনকে একটি স্ফুলিঙ্গের মতো প্রজ্বলিত করে। 24 জানুয়ারি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এই দিনটিকে ইতিহাসের পাতায় গণ অভ্যুত্থান দিবস হিসেবে চিহ্নিত করা হয়। ঢাকার বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিতে 9ম শ্রেণীর ছাত্র মতিউর রহমান সহ আরও বেশ কয়েকজন নিহত হন। মতিউরের মৃত্যু সমগ্র পূর্ব পাকিস্তানে দাবানলের মতো ক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। সাধারণ মানুষ সরকারি ভবন, সরকার সমর্থক পত্রিকা অফিস এবং আইয়ুব খানের অনুগত মন্ত্রীদের বাসভবনে অগ্নিসংযোগ করতে শুরু করে। প্রশাসন ও আইন শৃঙ্খলার সম্পূর্ণ পতন ঘটে এবং পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ কার্যত ছাত্র জনতার হাতে চলে যায়। ফেব্রুয়ারি মাসে এই গণজাগরণ আরও রক্তাক্ত ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। 15 ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসের ভেতরে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে প্রহরারত অবস্থায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে সামরিক সরকার ভেতরে ভেতরে কতটা মরিয়া ও বেপরোয়া হয়ে উঠেছিল। জহুরুল হকের মৃত্যুর খবর বাইরে আসার পর ঢাকার রাজপথ আক্ষরিক অর্থেই রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ জনতা রাষ্ট্রীয় অতিথি ভবন এবং মামলার প্রধান বিচারপতির বাসভবনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সামরিক বাহিনীও উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর ঠিক 3 দিন পর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা ছাত্রদের পুলিশের গুলির হাত থেকে বাঁচাতে গিয়ে সামরিক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এই আত্মহুতি সমগ্র জাতির বিবেককে গভীরভাবে নাড়া দেয় এবং আইয়ুব খানের পতনকে কেবল সময়ের ব্যাপারে পরিণত করে। গণ অভ্যুত্থানের এই প্রবল চাপের মুখে আইয়ুব খানের অহংকার এবং স্বৈরতান্ত্রিক জেদ অবশেষে হার মানতে বাধ্য হয়। তিনি বুঝতে পারেন যে শেখ মুজিবুর রহমানকে বন্দী রেখে পূর্ব পাকিস্তানে শান্তি ফিরিয়ে আনা অসম্ভব। 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খানের সরকার নিঃশর্তভাবে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। কারামুক্ত হওয়ার পরদিন 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এটি ছিল আইয়ুব খানের জন্য এক চরম রাজনৈতিক পরাজয়। যাকে তিনি রাষ্ট্রদ্রোহী হিসেবে ফাঁসির কাষ্ঠে জ্বলাতে চেয়েছিলেন, তাকেই তিনি মুক্ত করে এক অবিসংবাদিত জাতীয় নেতায় পরিণত হতে দেখতে বাধ্য হন।
ক্ষমতা টিকিয়ে রাখার শেষ মরিয়া চেষ্টা হিসেবে আইয়ুব খান 1969 সালের 26 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে শেখ মুজিবুর রহমান সহ দেশের শীর্ষস্থানীয় বিরোধী নেতারা অংশগ্রহণ করেন। আইয়ুব খান প্রস্তাব দেন যে তিনি আগামী নির্বাচনে আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবেন। কিন্তু শেখ মুজিবুর রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে তার 6 দফা এবং ছাত্রদের 11 দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং সামরিক আমলাতান্ত্রিক চক্র কোনোভাবেই এই স্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে প্রস্তুত ছিল না, কারণ এতে তাদের একচ্ছত্র অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটত। ফলে 10 মার্চ শুরু হওয়া গোলটেবিল বৈঠকের দ্বিতীয় পর্যায়টি কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই ব্যর্থতায় পর্যবসিত হয়। পূর্ব পাকিস্তানে তখন কার্যত শেখ মুজিবুর রহমানের নির্দেশেই প্রশাসন চলছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তানেও জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টির লাগাতার আন্দোলন এবং শ্রমিক ধর্মঘট আইয়ুব খানের সরকারকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছিল। কারখানার চাকা বন্ধ হয়ে গিয়েছিল এবং করাচি থেকে পেশোয়ার পর্যন্ত গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। আইয়ুব খান উপলব্ধি করেন যে রাজনৈতিকভাবে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। তার নিজের সৃষ্টি করা মৌলিক গণতন্ত্র এবং 1962 সালের শাসনতন্ত্র তাকে রক্ষা করার জন্য সম্পূর্ণ অপ্রতুল প্রমাণিত হয়। এই পর্যায়ে পাকিস্তানের সামরিক বাহিনী, যারা এতদিন আইয়ুব খানের ক্ষমতার মূল খুঁটি ছিল, তারাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান আইয়ুব খানকে স্পষ্ট জানিয়ে দেন যে সামরিক বাহিনী আর রাজপথে সাধারণ মানুষের বিরুদ্ধে গুলি চালিয়ে একটি অজনপ্রিয় সরকারকে টিকিয়ে রাখতে প্রস্তুত নয়। অবশেষে 1969 সালের 25 মার্চ ফিল্ড মার্শাল আইয়ুব খান রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। কিন্তু ক্ষমতা ছাড়ার সময়েও তিনি দেশের শাসনতন্ত্র এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেন। তার নিজের প্রণীত 1962 সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর জাতীয় পরিষদের স্পিকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। তৎকালীন স্পিকার ছিলেন একজন বাঙালি নেতা আব্দুল জব্বার খান। আইয়ুব খান একজন বাঙালির হাতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা তুলে দিতে রাজি ছিলেন না। তাই তিনি পুনরায় সংবিধানকে পদদলিত করে সরাসরি সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা তুলে দেন। ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেই সমগ্র দেশে পুনরায় সামরিক আইন জারি করেন, সংবিধান বাতিল করেন এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেন। আইয়ুব খানের এই বিদায় ছিল ইতিহাসের এক অদ্ভুত ও ট্র্যাজিক পরিহাস, যে সামরিক বাহিনীর কাঁধে ভর করে 1958 সালে তিনি নিজেকে জাতির ত্রাতা হিসেবে ঘোষণা করেছিলেন এবং রাজনীতিকদের ব্যর্থতার কথা বলে দেশের দায়িত্ব নিয়েছিলেন। ঠিক 11 বছর পর সেই সামরিক বাহিনীর হাতেই ক্ষমতা তুলে দিয়ে তাকে চরম অবমাননাকর পরিস্থিতিতে বিদায় নিতে হলো। একটি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ার যে দাবি তিনি করেছিলেন, তা একটি ভয়াবহ রাজনৈতিক বিভাজন, চরম অর্থনৈতিক বৈষম্য এবং এক অনিবার্য গৃহযুদ্ধের পটভূমি তৈরি করে দিয়ে চিরতরে বিলীন হয়ে গেল। আইয়ুব খানের এই পতন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর একটি বিশাল মনস্তাত্ত্বিক ও শাসনতান্ত্রিক ব্যর্থতার চূড়ান্ত দলিল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। অধ্যায় 8: উত্তরাধিকার, ঐতিহাসিক মূল্যায়ন এবং উপসংহার। ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনকাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত, বিতর্কিত এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী একটি অধ্যায়। 1969 সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর তিনি নিজেকে সম্পূর্ণ অন্তরালে সরিয়ে নেন এবং 1974 সালের 19 এপ্রিল মৃত্যুর পূর্ব পর্যন্ত কার্যত লোকচক্ষুর আড়ালেই জীবনযাপন করেন। কিন্তু একজন ব্যক্তি হিসেবে তার প্রস্থান ঘটলেও রাষ্ট্রনায়ক হিসেবে তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লিগ্যাসি পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক মনস্তত্ত্বে এক গভীর এবং স্থায়ী ছাপ রেখে গেছে। আইয়ুব খানকে ঐতিহাসিকভাবে মূল্যায়ন করা একটি অত্যন্ত জটিল কাজ, কারণ তার শাসনামলকে কোনো একক এবং সরল দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা প্রায় অসম্ভব। তাকে নিয়ে ঐতিহাসিক, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এক চিরস্থায়ী বিতর্ক রয়ে গেছে। একদল তাকে দেখেন আধুনিক পাকিস্তানের রূপকার হিসেবে, অন্যদিকে সমালোচকদের মতে তিনি ছিলেন এমন এক স্বৈরশাসক যিনি একটি অখণ্ড রাষ্ট্রকে খণ্ডিত করার বীজ বপন করেছিলেন। আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী মূলত পশ্চিমা অর্থনীতিবিদ এবং সামরিক আমলাতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী বিশ্লেষকরা।
তাদের মতে আইয়ুব খান 1958 সালে একটি খণ্ডিত রাজনৈতিকভাবে চরম বিশৃঙ্খল এবং অর্থনৈতিকভাবে স্থবির দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। তার প্রবর্তিত অর্থনৈতিক সংস্কার, যা ইতিহাসে উন্নয়নের দশক হিসেবে পরিচিত, সামষ্টিক অর্থনীতির সূচকে অভাবনীয় সাফল্য এনেছিল। এই দশকে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় এবং শিল্পায়নের একটি শক্ত ভিত্তি তৈরি হয়। মংলা এবং তারবেলার মতো সুবিশাল বাঁধ নির্মাণ, সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব ফলন বৃদ্ধি এবং নতুন রাজধানী ইসলামাবাদের নির্মাণ, এগুলো আইয়ুব খানের সুদূর প্রসারী কাঠামোগত পরিকল্পনারই ফসল। তিনি সামরিক বাহিনীকে একটি আধুনিক, সুসজ্জিত এবং পেশাদার শক্তিতে রূপান্তরিত করেছিলেন। আন্তর্জাতিক কূটনীতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে সম্পর্ক স্থাপনে তার বাস্তববাদী বৈদেশিক নীতি পাকিস্তানকে সে সময় একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খেলোয়াড়ে পরিণত করেছিল। এই দৃষ্টিকোণ থেকে আইয়ুব খান ছিলেন একজন আধুনিকতাবাদী একনায়ক, যিনি একটি পিছিয়ে পড়া রাষ্ট্রকে উন্নয়নের মহাসড়কে তুলে আনতে চেয়েছিলেন। কিন্তু ঐতিহাসিক মূল্যায়নের অপর পিঠটি অত্যন্ত অন্ধকার এবং মানসিকভাবে বিপর্যয়কর। তার সমালোচকদের মতে আইয়ুব খানের অর্থনৈতিক মডেলটি ছিল চরম বৈষম্যমূলক এবং শোষণের উপর ভিত্তি করে গড়া। তার পুঁজিবাদী নীতি রাষ্ট্রে এমন এক ভয়াবহ সম্পদ পঞ্জি ভবনের জন্ম দিয়েছিল, যেখানে দেশের মোট সম্পদের সিংহভাগ মাত্র 22টি ধনাঢ্য পরিবারের হাতে কুক্ষিগত হয়ে পড়ে। সাধারণ শ্রমিক, কৃষক এবং মেহনতি মানুষ এই উন্নয়নের কোনো সুফলই ভোগ করতে পারেনি, বরং মুদ্রাস্ফীতি এবং মজুরি সংকোচনের কারণে তাদের জীবনমান দিন দিন আরও শোচনীয় হয়ে পড়েছিল। তার উন্নয়ন ছিল একটি এলিট বা অভিজাত শ্রেণীর উন্নয়ন, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচারকে সম্পূর্ণভাবে পদদলিত করেছিল। একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল বিশাল ইমারত বা কারখানার চিমনি দিয়ে পরিমাপ করা যায় না, বরং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নই এর মূল মাপকাঠি। এই মৌলিক সত্যটি আইয়ুব খানের নীতি নির্ধারকরা অনুধাবন করতে নিদারুণভাবে ব্যর্থ হয়েছিলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আইয়ুব খানের উত্তরাধিকার আরও বেশি প্রশ্নবিদ্ধ। তিনি মনে করতেন যে পশ্চিমা ধাঁচের সংসদীয় গণতন্ত্র পাকিস্তানের জন্য অনুপযোগী এবং সাধারণ জনগণ রাষ্ট্র পরিচালনার মতো জটিল বিষয় বোঝার যোগ্যতা রাখে না। এই ঔপনিবেশিক এবং সামরিক মনস্তত্ত্ব থেকেই তিনি মৌলিক গণতন্ত্র নামে যে শাসনতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিয়েছিলেন, তা মূলত ছিল জনগণের ভোটাধিকার হরণের একটি সুনিপুণ প্রাতিষ্ঠানিক কৌশল। রাজনীতিকে তিনি একটি পরিচ্ছন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় রূপান্তরিত করতে চেয়েছিলেন, কিন্তু এর ফলে তিনি রাজনৈতিক নেতাদের জনবিচ্ছিন্ন এবং জনগণকে রাজনীতি বিমুখ করে তুলেছিলেন। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ, কঠোর সেন্সরশিপ এবং রাজনৈতিক বিরোধীদের উপর অবর্ণনীয় দমনপীড়ন তার শাসনামলকে একটি দম বন্ধ করা এক নায়কতন্ত্রে পরিণত করেছিল। আইয়ুব খানের এই রাজনৈতিক দর্শন প্রমাণ করেছে যে সামরিক আমলাতন্ত্র কখনোই একটি দেশের স্বাভাবিক গণতান্ত্রিক বিকাশ এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না। তার কারণে পাকিস্তানে রাজনৈতিক নেতৃত্বের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যার খেসারত দেশটিকে আজও দিতে হচ্ছে। আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে ভয়াবহ এবং সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাবটি পড়েছিল পূর্ব পাকিস্তানের উপর। ইতিহাসবিদরা একমত যে 1971 সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত ভিত্তি মূলত আইয়ুব খানের 10 বছরেই সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছিল। তার শাসনামলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য এক পর্বত প্রমাণ রূপ ধারণ করে। পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাটের বৈদেশিক মুদ্রায় পশ্চিম পাকিস্তানে শিল্পায়ন হয়েছে, অথচ বাঙালিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শাসনযন্ত্রে, সেনাবাহিনীতে এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাঙালিদের অংশগ্রহণ ছিল হতাশাব্যঞ্জকভাবে নগণ্য। আইয়ুব খান বাঙালিদের স্বায়ত্তশাসনের যৌক্তিক দাবিগুলোকে রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার মতো হঠকারী পদক্ষেপ এবং 1965 সালের যুদ্ধে পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ অরক্ষিত রাখার সিদ্ধান্ত বাঙালিদের মনে এই চূড়ান্ত সত্যটি প্রতিষ্ঠিত করেছিল যে পাকিস্তান নামক রাষ্ট্রের কাঠামোর ভিতরে তাদের কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নেই। আইয়ুব খানের দমন নীতি মূলত বাঙালি জাতীয়তাবাদকে স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিল। সামরিক কৌশলগত দিক থেকেও আইয়ুব খানের মূল্যায়ন অত্যন্ত মিশ্র। তিনি একজন সামরিক শাসক হয়েও 1965 সালের পাক ভারত যুদ্ধে যে ভয়াবহ কৌশলগত ভ্রান্তির পরিচয় দিয়েছিলেন, তা তার পেশাদারিত্বকে বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। অপারেশন জিব্রাল্টার ছিল গোয়েন্দা ব্যর্থতা এবং অবাস্তব অনুমানের একটি চরম দৃষ্টান্ত,
কাশ্মীর নিয়ে তার অতি উচ্চাকাঙ্ক্ষা এবং পরবর্তীতে তাশখন্দ চুক্তিতে আপোষকামিতা কেবল তার রাজনৈতিক পতনকেই ত্বরান্বিত করেনি, বরং সামরিক বাহিনীর অভ্যন্তরেও একটি স্থায়ী বিভাজন রেখা তৈরি করেছিল। তার এই সামরিক হঠকারিতা প্রমাণ করে যে নিরঙ্কুশ ক্ষমতা অনেক সময় রাষ্ট্রনায়কদের বাস্তবতা বিবর্জিত এবং অন্ধ করে দেয়। আইয়ুব খানের পতন কেবল একটি গণ অভ্যুত্থানের ফসল ছিল না, বরং তা ছিল তার নিজের তৈরি করা কাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাবের এক অনিবার্য পরিণতি। তিনি এমন এক শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন যা তার নিজের অবর্তমানে বা তার দুর্বলতার সময় রাষ্ট্রকে ধরে রাখার কোনো ক্ষমতাই রাখত না। আইয়ুব খানের রেখে যাওয়া উত্তরাধিকারের অন্যতম প্রধান দিক হল পাকিস্তানের সিভিল মিলিটারি বা বেসামরিক সামরিক সম্পর্কের চিরস্থায়ী ভারসাম্যহীনতা। তিনি সামরিক বাহিনীকে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ নিয়ন্ত্রক এবং চূড়ান্ত ভাগ্য নির্ধারক হিসেবে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যা থেকে পাকিস্তান আজও বের হতে পারেনি। রাজনীতিতে সেনাবাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তিনি চালু করেছিলেন তা পরবর্তীতে জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল জিয়াউল হক এবং জেনারেল পারভেজ মোশাররফের মতো সামরিক একনায়কদের উত্থানের পথ প্রশস্ত করেছিল। আইয়ুব খান বিশ্বাস করতেন যে কেবল সেনাবাহিনীই পারে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে তার এই দর্শন ছিল সম্পূর্ণ ভ্রান্ত। রাজনৈতিক প্রতিষ্ঠানের বিনাশ ঘটিয়ে কেবল বন্দুকের নলের উপর ভর করে একটি বৈচিত্র্যময় রাষ্ট্রকে টিকিয়ে রাখা যায় না, বরং এটি রাষ্ট্রকে ভেতর থেকে আরও বেশি ভঙ্গুর এবং সংঘাতময় করে তোলে। পরিশেষে ফিল্ড মার্শাল আইয়ুব খানকে যদি ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তবে তিনি চিত্রিত হবেন একজন অত্যন্ত ট্র্যাজিক এবং স্ববিরোধী চরিত্র হিসেবে। তিনি একটি আধুনিক ও সুশৃঙ্খল রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, কিন্তু বিনিময়ে তিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি এনেছিলেন, কিন্তু তার মূল্যে সমাজে ভয়াবহ বৈষম্য তৈরি করেছিলেন। তিনি পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, কিন্তু তার নীতিগুলোই শেষ পর্যন্ত রাষ্ট্রটিকে দ্বিখণ্ডিত করার সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। আইয়ুব খানের উত্থান এবং পতন হল তৃতীয় বিশ্বের সামরিক একনায়কতন্ত্রের এক ধ্রুপদী শিক্ষণীয় অধ্যায়। এই ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে জনগণের অংশগ্রহণ, গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো জাঁকজমকপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন বা কঠোর সামরিক শৃঙ্খলা দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। লৌহ মানব হিসেবে আবির্ভূত হওয়া আইয়ুব খান ক্ষমতার মঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন চরম জনরোষ এবং ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে, যা প্রমাণ করে যে ইতিহাসের চূড়ান্ত রায় কখনোই একনায়কদের পক্ষে যায় না, বরং তা সর্বদা নির্ধারিত হয় শোষিত এবং মুক্তিগামী সাধারণ মানুষের অদম্য আকাঙ্ক্ষার মাপকাঠিতে। বন্ধুরা, ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমা শেষে আমরা ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনামলের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ চিত্র দেখতে পাই। আজকের পর্ব শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আইয়ুব খানের পতনের জন্য কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী বলে আপনি মনে করেন? তার চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক শাসনতন্ত্র, পূর্ব পাকিস্তানের প্রতি চরম অর্থনৈতিক শোষণ, নাকি রাজনৈতিক দূরদর্শিতার অভাব? আপনাদের যৌক্তিক বিশ্লেষণ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাজনৈতিক ও সামরিক ইতিহাসের এমন আরও বস্তুনিষ্ঠ অডিও ডকুমেন্টারি শুনতে বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।